নতুন সরকার, নতুন আশা, নতুন আকাঙ্ক্ষা। বাংলাদেশ ক্রিকেট গত ১.৫ বছরে অনেকটাই বদলে গেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর বিসিবিতে এসেছে পরিবর্তন। ক্রিকেটের কাঠামো, ক্রিকেটের সিদ্ধান্ত, আমাদের ক্রিকেটের আউটকাম সব কিছুতে এসেছে অনেক বড় একটা পরিবর্তন। এবং এই পরিবর্তনের ধাক্কায় বেশ বড়ভাবেই পিছিয়ে গেছে বাংলাদেশ। এখন নতুন সরকারের অধীনে কি নতুনভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের ক্রিকেট? আমরা সবাই জানি সরকার পরিবর্তনের সাথে সাথেই আসলে বিসিবিতেও পরিবর্তন আসে। এটা আমরা বিগত দিনগুলোতেও দেখেছি। এবারও আসলে এর ব্যতিক্রম হয়নি। ৫ আগস্টের পর আমাদের যে গত ১৬ বছর ধরে যে বিসিবির প্রেসিডেন্ট ছিলেন নাজমুল হোসেন পাপন, তিনি আসলে পদত্যাগ করলেন। তো তার পরিবর্তে নতুন একজনকে আসতেই হতো। নতুনভাবে দায়িত্ব নিলেন আমাদের সবার প্রিয় ফারুক সাহেব। উনি আসলে খুব বেশি দিন ক্রিকেট বোর্ডটা চালাতে পারেননি। নানা ধরনের অভিযোগ, নানা বিক্ষোভ, মানে নানা চাপের মুখে ওনাকেও আসলে শেষ পর্যন্ত দায়িত্বটা ছাড়তে হলো। ওনার পর দায়িত্ব নিলেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। তার কাছ থেকে আসলে সবার এক্সপেকটেশনটা অনেক বেশি ছিল। আমরা সবাই জানি উনি আসলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে দীর্ঘদিন কাজ করেছেন। মানে এশিয়ার ক্রিকেটকে কীভাবে উন্নত করা যায়, ছোট ছোট দেশগুলোকে কীভাবে আসলে আইসিসির সাথে যুক্ত করে বড় একটা পজিশনে নিয়ে আসা যায়, উনি আসলে এই লক্ষ্য নিয়ে অনেক বছর ধরেই কাজ করছেন। তিনি আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা খুব ভালো পারেন। তো এই জন্য আসলে সবার একটা বড় প্রত্যাশা ছিল যে আমিনুল ইসলাম বুলবুল যদি বিসিবির দায়িত্ব নেন, উনি আসলে বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। যখন উনি দায়িত্ব পান তখন আসলে ক্রিকেট বোর্ডটা বেশ টালমাটাল ছিল। বিশেষ করে কিছুদিন আগেই আমাদের যে আগের বোর্ড প্রেসিডেন্ট তিনি আসলে হুট করে দায়িত্ব ছেড়েছেন। মানে ক্রিকেট বোর্ড আসলে কীভাবে আগাবে এত অল্প সময়ের ব্যবধান আসলে প্রেসিডেন্টের চলে যাওয়াটা খুব ভালোভাবে আমরা দেখি, মানে কেউ দেখেনি আর কি। সাংবাদিক বলেন, ক্রিকেটার বলেন বা ক্রিকেট অনুরাগীরা বলেন যে আমাদের সামনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ ছিল। সেখানে আসলে ওনার মতো একজন লোক যখন দায়িত্ব নিলেন, আমাদের সব প্রেডিকশন আসলে ছিল যে না, উনি খুব ভালো করবেন। বিশেষ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে ওনার যে সাফল্য, সেটা আসলে বিসিবিতে আমরা সবাই দেখতে চেয়েছিলাম। কিন্তু আসলে ঘটনাটা সেরকম ঘটেনি। মানে উনি আসলে সবাইকে বেশ ডিসঅ্যাপয়েন্টই করেছেন। মানে অনেক দিক দিয়ে আমাদের যে ক্রিকেটীয় সিদ্ধান্ত আছে বা বিশেষ করে সবচেয়ে বড় যেটা ব্লান্ডার আসলে আমরা যেটা বলতে পারি যে বিশ্বকাপে খেলার সিদ্ধান্তটা। মানে টি-20 বিশ্বকাপ আমরা জানি এই মুহূর্তে চলছে। বাংলাদেশের আসলে এই টি-20 বিশ্বকাপে খেলার কথা ছিল। কিন্তু সব কিছু ঠিকঠাকও ছিল। আমরা দল ঘোষণাও মোটামুটি রেডি করে ফেলেছিলাম। সব কিছু প্রস্তুতিও ঠিক ছিল, শুধু খেলার অপেক্ষা। এই অবস্থায় একটা সিদ্ধান্ত আসে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরপরই আমাদের বোর্ডের পক্ষ থেকে বলা হয় আমরা আসলে বিশ্বকাপ খেলবো না। এটা মানে সরাসরি বলা না হলেও বলা হয় যে ভারতের একটা নিরাপত্তা ইস্যু আছে, আমরা আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিব। তো এই দাবিটা আসলে আইসিসি শেষ মুহূর্তে গিয়ে মানেনি। আমরা গ্রুপ পরিবর্তনেরও একটা প্রস্তাব দিয়েছিলাম যে আমরা সি গ্রুপ থেকে বি গ্রুপে যাব, আয়ারল্যান্ডকে যেন আমাদের গ্রুপে নিয়ে আসা হয়, আমরা যেন আয়ারল্যান্ডের গ্রুপে গেলে শ্রীলঙ্কায় আমাদের সব খেলাগুলো পড়বে। এই প্রস্তাবও আসলে আইসিসি রাখেনি। তো অনেক বৈঠক, অনেক নাটকের পর বাংলাদেশ বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয়। তো এই ঘোষণাটা আসলে ক্রিকেট প্রেমীদের জন্য একটা বড় ধাক্কা হয়ে এসেছে যে আমরা ওয়ার্ল্ড কাপের জন্য এত বছর ধরে অপেক্ষা করি, আমাদের ক্রিকেট বোর্ড আসলে শেষ মুহূর্তে গিয়ে কী একটা সিদ্ধান্ত নিল। আমরা এটাও জানি যে নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ক্রিকেটার অনেক মিডিয়াতে বলেছেন যে আসলে তারা খেলতে চেয়েছিলেন ওয়ার্ল্ড কাপ, কিন্তু ক্রিকেট বোর্ডের চাপে তারা আসলে বাধ্য হয়েছেন যে নিজেদের মুখটা বন্ধ রাখতে, যে আমরা আসলে ওয়ার্ল্ড কাপ খেলবো না, এই ব্যাপারে আসলে সম্মতি জানানোর জন্য। সরকার এবং বিসিবির মধ্যে যে একটা টানাপোড়েন আছে, এটাও কিন্তু আসলে বোঝা গেছে কিছুদিন আগে আমাদের ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। তিনি শুরুতে বলেছিলেন যে না, বিসিবি এবং ক্রিকেট বোর্ড চাইলেও সরকার আসলে চায় না যে ভারতকে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলি। কিন্তু কিছুদিন আগে তিনি আবার বলেছেন যে না, বিসিবি এবং ক্রিকেট বোর্ডে আসলে ওয়ার্ল্ড কাপ খেলতে চায়নি, এখানে আসলে সরকারের কোনো দায় নেই। তো এই সরকার, বিসিবি এবং ক্রিকেট, এই তিন পক্ষর মধ্যে যে আসলে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, এটা আমরা বেশ ভালোভাবেই বুঝতে পারছি। তো এর দায়টা আসলে ক্রিকেটার বা ক্রিকেট অনুরাগীরা বলেন সবাই আসলে কম বেশি বোর্ডের উপরই চাপাচ্ছেন। তো এই বোর্ডের যে যিনি প্রধান, তাকে আসলে বাই ডিফল্ট এই দায়িত্ব নিতেই হচ্ছে। এরপরে আরেকটা ব্লান্ডার তিনি ঘটিয়েছেন, সেটা হচ্ছে আমরা সবাই জানি মিরপুর স্টেডিয়াম আসলে ম্যাচের বাইরেও সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকে। আমাদের প্রেস বক্সে যান, নানা ধরনের ভিডিও তৈরি করেন বা নানা ধরনের অ্যানালাইসিস করেন বা খোঁজখবর নেন, তারা আড্ডা দেন। অনেক ধরনের মিডিয়া হাউস থেকে শুরু করে ইন্ডিপেন্ডেন্ট যারা সাংবাদিক আছে তারাও আসলে ঢুকতে পারে। কিছুদিন আগে একটা ডিসিশন হয়েছে যে না, ম্যাচের বাইরে এবং ম্যাচের সময়ও মানে ফিক্সড পেপার বা নিবন্ধিত অনলাইন এবং পত্রিকা ছাড়া আসলে কোনো ধরনের কোনো সাংবাদিক ওখানে ঢুকতে পারবে না।
স্টেডিয়ামে ঢুকতে পারবে না, ম্যাচের বাইরেও তারা ঢুকতে পারবে না, প্র্যাকটিস সেশনও ঢুকতে পারবে না। এটা আসলে একটা বড় ক্ষোভের জন্ম দিয়েছে, না আমরা কেন আসলে ঢুকতে পারবো না স্টেডিয়ামে, মানে এত বছর ধরে আমরা কাজটা করে আসছি। এটা নিয়েও আসলে বোর্ডের সাথে একটা বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। তারপর কিছুদিন আগে আমরা আরেকটা যেটা জেনেছি, একটা ছবি নিয়ে আসলে এক সাংবাদিককে শাসানো হয়েছিল যে কেন তিনি বোর্ড প্রেসিডেন্টের সেরকম একটা ছবি তুলছেন। তো এইটা নিয়েও আসলে সাংবাদিকরা শেষ পর্যন্ত অদম্য যে টুর্নামেন্টটা হলো, যেটা ফাইনালটাও সাংবাদিকরা বয়কট করেছে। তো এখন বোঝা যাচ্ছে যে সাংবাদিকদের সাথে আসলে বোর্ডের মানে সম্পর্কটা একদম তলানিতে নেমেছে। তো এর মধ্যে আসলে আমাদের জাতীয় ইলেকশনটা হয়ে গেল। এই ইলেকশন আসলে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো আমরা যেটা সবাই এক্সপেক্ট করি যে নতুন সরকার আসলে বোর্ডেও একটা চেঞ্জ আসে। এই বোর্ডেও হয়তো খুব সম্ভবত বড় ধরনের একটা পরিবর্তন আসবে। আমরা হয়তো প্রেসিডেন্টে পরিবর্তন দেখব, কমিটিতে পরিবর্তন দেখব, নীতি নির্ধারণের যে ব্যবস্থা আছে সেটাতে আসলে পরিবর্তন দেখব। এটার আভাস কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। মানে বিএনপির যে সংসদ সদস্য যিনি আসলে বিসিবি বা স্পোর্টসের সাথে অনেক জড়িত, ইশতাক হোসেন, তিনি আসলে কিন্তু বলেই দিয়েছেন যে সাকিব এবং মাশরাফিকে তারা আসলে ক্রিকেটে ফেরাতে চান। বিশেষ করে সাকিব সাকিব কিন্তু আসলে সেই 5 আগস্টের পর থেকে দেশে এখনও ফেরেননি। দেশের মাটিতে তিনি একটি ম্যাচও খেলেননি। মাঝখানে তিনি ভারতের মাটিতে টেস্ট খেলেছিলেন, তো এরপর আসলে তাকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি। তিনি আসলে দেশে ফিরতে চেয়েছিলেন, দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসলে সেটা করতে দেওয়া হয়নি এবং সেটা সরাসরি সরকারের পক্ষ থেকেই, এটা একদম ক্লিয়ারই ছিল। তো এবার যেহেতু নতুন সরকারের লোকজন বলছেন যে না, আসলে সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাসেট, তাকে আসলে দেশের মাটিতে ফিরিয়ে আনা হবে। তিনি আসলে খুব সম্ভবত মার্চে যে পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা হবে সেখানে আসলে তিনি খেলবেন। এটা আসলে মোটামুটি আমরা সবাই কনফার্মই বলতে পারি যে সাকিব হয়তো এই মাসের শেষে দেশে ফিরছেন। তিনি আসলে হয়তো আইনি প্রক্রিয়ার একটা মধ্য দিয়ে যাবেন, তিনি হয়তো জামিন নেবেন মামলাগুলো থেকে, এবং তারপর তিনি আসলে দলের সাথে যোগ দিয়ে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। এবং তার যেটা সবচেয়ে বড় লক্ষ্য 2027-এর যে ওয়ার্ল্ড কাপ আছে সেটাই আসলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা। তো সকল পক্ষ থেকে আসলে বলা হচ্ছে না, সাকিবকে আসলে বাংলাদেশের দরকার। আমরা কিন্তু দেখেছি মানে গত 1-2 বছরে বাংলাদেশের পারফরমেন্স খুব একটা ভালো যাচ্ছে না। মানে আমাদের যে কোনো ফরম্যাটেই বলেন, মানে আমরা আসলে ওরকম স্টার তো ক্রিয়েট করতে পারিনি। আমরা আসলে একের পর এক হতাশায় উপহার দিয়ে যাচ্ছে আমাদের দর্শকদের। তো এই অবস্থায় সাকিবের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডার যদি আমাদের দলে ফেরেন, এটা কিন্তু আসলে দলের জন্য বড় একটা বুস্টার। ক্রিকেট ভক্তরা বলেন, বোর্ড বলেন বা ক্রিকেটার বলেন, সবাই আসলে চাইছেন যেন আমাদের দলে সাকিবের মতো প্লেয়ারটা ফেরত আসুক। তো এটা আসলে একটা বড় ধরনের নতুনত্ব আসতে যাচ্ছে আমাদের বিসিবিতে। এবং সরকার পরিবর্তনের পর আমরা সবাই জানি বিসিবিতে পরিবর্তন আসবেই। পরিবর্তনটা আসলে কেমন হবে? অনেকেই বলছেন যে না, তামিম ইকবাল হয়তো বিসিবিতে বড় ধরনের দায়িত্ব পাবেন, বা আমিনুল ইসলাম আমাদের যিনি আসলে ঢাকা 16 আসন থেকে হেরে গেছেন, কিন্তু আমরা সবাই জানি তিনি আসলে একজন বড় মাপের ফুটবলার ছিলেন। আমাদের সবচেয়ে তারকা গোলকিপার, আমরা সবাই জানি এত বছর ফুটবল এত বছর পেরিয়ে গেলেও তার মতো গোলকিপার আসলে এখন পর্যন্ত বাংলাদেশ তৈরি করতে পারেনি। তো তিনিও কি আমাদের ক্রীড়াঙ্গনের কোনো ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী হয়ে কি আসলে বিসিবিতে বড় ধরনের কোনো পরিবর্তন আনবেন কিনা, সেটাও আসলে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বিসিবির কাছে আসলে নতুন সরকার এবং নতুন বিসিবির কাছে সবার প্রত্যাশা যেটা থাকে, আগেও যেটা সবসময় করা হয়েছিল যে আমাদের যে ঘরোয়া ক্রিকেটের যে স্ট্রাকচারটা সেটাকে আসলে একদম ঠিক করা। এটা মানে ঘরোয়া ক্রিকেটটা আমাদের বহু বছর ধরেই একদম ছন্নছাড়া। আমাদের আসলে নামকাওয়াস্তে লিগ হয়, নামকাওয়াস্তে টি-20 লিগ হয়, সেখান থেকে আসলে যে ধরনের ক্রিকেটাররা উঠে আসেন তারা আসলে জাতীয় দলে খুব ভালো করতে পারেন না। তো এই স্ট্রাকচারটাকে ঠিক করা, আমাদের যে আমাদের যে টেস্ট ক্রিকেটের জন্য যে টিমটাকে রেডি করার জন্য যে লং ফরম্যাটের খেলা হয় ঘরোয়া ক্রিকেটে, সেটাকে আসলে ঠিক করা। রুরাল লেভেল থেকে শুধু আমরা বিকেএসপির উপরে খুব ডিপেন্ডেন্ট যে বিকেএসপি থেকে খেলোয়াড়গুলো আসবে, সারা দেশে যে আসলে একাডেমিগুলো ছড়িয়ে আছে সেই একাডেমি থেকে ক্রিকেটারকে পিক করা, এটা কিন্তু একটা বড় দাবি। আমরা যেটা যেটা সবাই দাবি করছে যে আসলে 2000 বিএনপি যখন গতবার ক্ষমতায় ছিল 2004 থেকে 6, বেশ কিছু ক্রিকেটার আসলে তারা পিক করেছিল বিভিন্ন একাডেমি থেকে, যেমন মুশফিক, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, তারা কিন্তু আসলে ওই টাইমটাই উঠে এসেছিলেন। তো এই ধরনের মানে ছোট শহর থেকে অল্প বয়সী ক্রিকেটারকে যদি আমরা পিক করতে পারি এবং তাদেরকে যদি বিকেএসপিতে ট্রেনিং কিংবা বিসিবি যদি নিজ চাইতে তাদেরকে আসলে গ্রো করার চান্সটা দেয়, তাহলে আসলে বাংলাদেশ একটা বড় বুস্টার পাবে, যেন আমরা আগামী 15 বা 20 বছরের জন্য একটা ভালো আবার টিম একটা পাবো। এটাও আসলে বিসিবির কাছে নতুন একটা দাবি। তো শেষ পর্যন্ত হচ্ছে বিসিবিতে কেমন পরিবর্তন আসবে, কারা আসলে দায়িত্ব নেবেন, তাদের আসলে প্ল্যানটা কী হবে, এবং সবচেয়ে বড় যেটা মানুষ যেটা তাকিয়ে আছে যে আদৌ কি আসলে সাকিব
শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরবেন কিনা এবং ফিরে কি তিনি দলের সাথে যোগ দেবেন কিনা, সেটা যদি হয় তাহলে এটা একটা মানে দেখার মতো বিষয় হবে। যদি বিসিবিতে যিনি যেদিন আসবেন কিংবা তিনি যেদিন মাঠে খেলতে নামবেন মিরপুরে, সেদিন আসলে দর্শকদের উচ্ছ্বাস কিংবা আমাদের ক্রিকেটের যে একটা বড় বুস্ট আপ হবে, মিডিয়া হাইপ যেটা হবে, সেটা আসলে কতটুকু বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা সবাই আশা করছি নতুন সরকার, নতুন বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট আসলে অনেক দূর এগিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।